ঘাটাল বনে কি বাঘ থাকতে একটু পছন্দ করে? সেই জন্য ছেলে বাঘগুলো কি করে, বাঘিনীর এই বাচ্চাগুলোকে মেরে দেয়। তাদের উদ্দেশ্য দুটো। প্রথম উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চাগুলো যদি মেরে দিতে পারে তাহলে ওই মেয়ে বাঘটি তাড়াতাড়ি মেটিংয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে এই যে বাচ্চাগুলো যদি বড় হয়, ছেলে বাচ্চা যদি বড় হয়ে যায় তাহলে একটা কম্পিটিটর তৈরি হয়ে যায় ভবিষ্যতে। তাহলে এই শুকনো জায়গাতে বাঘের পায়ের ছাপও তেমন পড়বে না, আবার ফেরোমন শুকে শুকেও তেমন ভাবে ওরা ঢুকতেও পারবে না। নমস্কার বন্ধুরা, আমরা এখন মুখোমুখি হতে চলেছি সুন্দরবন টাইগার রিজার্ভের সজনেখালি রেঞ্জের ইকো গাইড শ্রী কৃত্তিপ্রসাদ মণ্ডল মহাশয়ের সঙ্গে। আমরা এখন সুন্দরবনের বিষয়ে ওনার মুখ থেকে সরাসরি জেনে নেব। সুন্দরবনে বিভিন্ন প্রাণী প্রজাতির পাশাপাশি যে উদ্ভিদ প্রজাতি, সেই বিষয় সম্পর্কে এখন আমরা ওনার কাছ থেকে জেনে নেব। নমস্কার। সুন্দরবন হচ্ছে একটা বৃহত্তর উদ্ভিদ বৈচিত্র্য সম্ভার। এই উদ্ভিদ বৈচিত্র্যকে এক কথায় বলা হচ্ছে ম্যানগ্রোভ। পর্তুগিজরা যখন আমাদের দেশে আসেন, তারা এই লোনা জলের গাছপালা দেখে বললেন ম্যাঙ্গু ফরেস্ট। ম্যাঙ্গু ফরেস্ট, আচ্ছা। পর্তুগিজ ভাষাতে ম্যাঙ্গু কথার মানে হলো যে গাছ সমুদ্রের লবণ জল মাটিতে হয়। ও। ইংরেজরা যখন আমাদের দেশে আসেন, তারা এই গাছপালা দেখে বললেন গ্রোভ ফরেস্ট। গ্রোভ কথাটার মানে হয় ঘন বন বা কুঞ্জবন। তা দুটো কথাই সঠিক। তা আমরা আলাদা করে বললাম না ম্যাঙ্গু ফরেস্ট, আমরা আলাদা করে বললাম না গ্রোভ ফরেস্ট। আমরা দুটো কথাকেই মান্যতা দিয়ে দুটো কথাকেই একসঙ্গে বললাম ম্যানগ্রোভ। ম্যাঙ্গু এবং গ্রোভ, ম্যানগ্রোভ। আচ্ছা। যার অর্থ করলে দাঁড়াবে লবণ জল মাটির ঘন গাছপালা, তাই হচ্ছে ম্যানগ্রোভ। তা এখানে 84 প্রজাতির ম্যানগ্রোভ আছে। প্রমোদ রঞ্জন নস্কর, যিনি ম্যানগ্রোভ নিয়ে কাজ করেছেন, তিনি বলেছেন যে কেউ যদি গাছপালা নিয়ে আরো বেশি করে চর্চা করে তাহলে হয়তো আরো বেশি করে বেরিয়ে পড়তে পারে। 84 রকমের গাছ আমি যেটা পেয়েছি, এটাই শেষ কথা নয়, বেশি হতে পারে। তা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের মেন উদ্ভিদ হলো সুন্দরী, এছাড়া গরান, গেওয়া, ধুন্দুল, পশুর। এই ম্যানগ্রোভ অরণ্যের পাহারাদার বাঘ। এই বাঘ যদি না থাকতো তাহলে বন থাকবে না, আর বন না থাকলে সুন্দরবনের এলাকার মানুষ থাকবে না। কারণ বারে বারে যেভাবে ঝড় ঝঞ্ঝা আছড়ে পড়ছে, তার অনেকটাই বাধা দিচ্ছে এই ম্যানগ্রোভ। সুন্দরবনে মিষ্টি জলের প্রবাহ কি আগের থেকে কমেছে? সুন্দরবনের পশ্চিম দিকে গঙ্গা নদী, পূব দিকে ব্রহ্মপুত্র নদী, এদের শাখা নদী উপনদী বাহিত পলিমাটি বঙ্গোপসাগরের তীরে এসে জমে জমে টুকরো টুকরো দ্বীপগুলো তৈরি হয়েছে। তাহলে এই যে গঙ্গা ব্রহ্মপুত্রের শাখা নদী উপনদীর ধারাগুলো সুন্দরবনের অসংখ্য নদী নালা খালখাড়ির ভেতর দিয়ে তারা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত। তখন এই জলকে বলা হতো ব্রাকিশ ওয়াটার, মানে লবণ এবং মিষ্টি জলের একটা মিশ্রণ। তাতে কি হতো, ম্যানগ্রোভ অরণ্যের একটা উপযোগী পরিবেশ তৈরি হতো। কিন্তু এখন কি হয়েছে, মেন মেন নদীগুলোতে বাঁধ দেয়া হয়েছে। শাখা প্রশাখা যে নদীগুলো ছিল তারা পুরোপুরি ডেড হয়ে গেছে, তাই এই জলধারা কিন্তু সেভাবে আর নামতে পারছে না। মানে আগের চেয়ে তাহলে মিষ্টি জলের প্রবাহ অনেক কমেছে এবং লবণাক্তের ভাগ এতটা বেড়ে যাচ্ছে যে অদূর ভবিষ্যতে অনেক ম্যানগ্রোভ হয়তো বিলুপ্ত হতে পারে। আচ্ছা। কিছু গাছ আছে যেগুলো অতিরিক্ত লবণ সহ্য করতে পারে। যেমন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে নদীর সাইড গুলোতে বাইন গাছ, গেওয়া গাছ, এই জাতীয় গাছগুলো বেশি হয়। কারণ এরা নদীর পলিযুক্ত জায়গাতে হয় এবং বেশি লবণ সহ্য করতে পারে। এরা যখন এই জোয়ারের জলটা যখন একটু উপরের দিকে উঠে যায়, তখন আর একটা শ্রেণীর গাছ দেখা যায়, ওরা একটু কম লবণ জল সহ্য করতে পারে। আচ্ছা। আবার এই জোয়ারের জলটা যখন উঁচুর দিকে চলে যায়, তখন দেখা যায় ভাটা শুরু হয়ে গেছে, ওখানে জলগুলো স্টে করতে পারছে না। এই ধরনের জায়গাতে কিছু গাছ হয়। সুন্দরী গাছ হচ্ছে এরকম উঁচু জায়গার গাছ, যেখানে জোয়ারের জলটা যে মাটিটা ভিজিয়ে দেয়, 2-3 ঘন্টা পর্যন্ত জলগুলো স্টে করে না, সেই রকম উঁচু জায়গাতে এই সুন্দরী গাছ হয়। তাই আমরা যখন সুন্দরবনের খালখানির ভেতর দিয়ে চলাচল করি, আমরা সাইডে কিন্তু সুন্দরী গাছ দেখতে পাই না, কারণ সুন্দরী গাছ উঁচু জায়গা ছাড়া এরকম নিচু জায়গার দিকে ভালো হয় না। এবং এই ম্যানগ্রোভের 3টে বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে এদের শ্বাসমূল হয়, কারণ এখানকার মাটিগুলো জোয়ারের জলে ভিজে থাকে। এখানকার মাটিগুলো
শুকিয়ে যায় না, ফেটে যায় না। এখানকার জোয়ারের জলে গাছের গোড়াগুলো ডুবে থাকে, মাটি ডুবে থাকে, তাই মূলগুলো অক্সিজেন নিতে পারে না। তাই এরা কি করে, একটা অভিনব পদ্ধতি বের করেছে, শ্বাসমূল বের করে। শ্বাসমূল, ব্রিদিং রুটস এদের হয়। এই শ্বাসমূলগুলোর মেন কাজ হলো বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে গাছগুলোকে, মূলগুলোকে দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখা। আর একটা মেন কাজ কি না, এরা লবণ জলটাকে মিষ্টি করে, পিউরিফাইড করে, আচ্ছা, করে গাছের উপযোগী করে পাঠিয়ে দেয়। এই শ্বাসমূল আর একটা ভালো কাজ করে, যে লবণ জল থেকে দূষিত পদার্থগুলো টেনে নিয়ে জলজ প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে। এই কাজগুলো শ্বাসমূল করে থাকে। এই শ্বাসমূল কিন্তু একরকম নয়, বিভিন্ন গাছের বিভিন্ন রকমের অভিযোজনে, কারো কারো ভোতা ভোতা শ্বাসমূল, যেমন পশুর গাছের শ্বাসমূল, কারোর আবার সুচালো শ্বাসমূল কেওড়া গাছের, কারোর আবার নরম শ্বাসমূল, কারোর আবার সর্পমূল, কোথাও আবার হাঁটুমূল। ঠেসমূল কেন হয় না, এখানে প্রতিনিয়ত ঝড়ঝঞ্ঝা হচ্ছে, জলের ঢেউ আছে, বঙ্গোপসাগরের উদ্ভূত ঝড় ঝঞ্ঝায় গাছকে ফেলে দিতে পারে, তাই এরা অভিযোজন নিয়েছে ঠেস দিয়ে 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 গাছকে পেলো দিয়ে সোজা করে রাখে। এর আর একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এদের জরায়ু চঙ্কুরোদ্গম হয়, ভিপিপ্রাস জার্মিনেশন হয়। এদের অধিকাংশ গাছের ফল হয় লম্বা, নিচে হয় পেন্সিলের মতো হুল। এই ফলগুলো যখন গাছে থাকে পেকে গেলে পরে গাছে অঙ্কুর হয়, এবং এখানকার মাটি ভিজে মাটি, পলি মাটি নিচে পড়ে যায়, গেঁথে যায়, সুন্দর করে একটা গাছ তৈরি, মানে জোয়ারের জলে ভেসে যেতে পারে, ভেসে যেতে ওই জায়গাতেই গাছটা তৈরি হয়ে যায়। কিছু কিছু গাছের ফলগুলো পেকে গেলে পরে দানাগুলো ছড়িয়ে পড়ে, এই দানাগুলো মাটিতে গেঁথে থাকে, জোয়ারে জল আসলে ভেজে থাকে, তাতেই আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে সেখানে গাছ হয়। তাই সুন্দরবনের যেখানে যে গাছ দেখা যায়, একই রকমের গাছের প্রাধান্য বেশি দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, যেখানে বাইন সেখানে শুধু বাইন, যেখানে হেতাল সেখানে শুধু হেতাল, এরকমই হয়। আচ্ছা, সুন্দরবনে ফলের মধ্যে কেওড়াটা খাওয়া যায়, আর এরকম কত ধরনের ফল যেটা খাওয়া যায় সেটা সুন্দরবনে বলেন? অধিকাংশ ফল কিন্তু খাওয়ার অনুপযোগী। আচ্ছা, কিছু কিছু ফল আছে খুবই কম তারা, যেমন কেওড়া, ওড়া, গোলপাতার ফল, সুন্দরী ফল, এগুলো খাওয়া যায় বটে, কিন্তু কেওড়া ছাড়া অন্যগুলো তেমন টেস্টি নয়। আচ্ছা আচ্ছা। হেতাল গাছ, হেতাল বনে কি বাঘ থাকতে একটু পছন্দ করে, মানে এর কোনো কারণ কি পাওয়া গেছে? হেতাল গাছের আসলে বনটা হয় অত্যন্ত ঘন, এবং এদের পাতাগুলো পড়ে যাওয়ার আগে হলুদ হয়ে যায়। এই যে হলুদ আর সবুজ একটা ডোরা কাটা ব্যাপার থাকে, সেই জন্য বাঘের শরীরের সঙ্গে ম্যাচিং হয়। ওটা ক্যামোফ্লাজ করে সুবিধা হয়, এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এই যে সুন্দরবনের বাঘের সংখ্যা কেন বাড়ে না, বা বিভিন্ন জায়গাতে বাঘের সংখ্যা কেন বাড়িয়ে নেওয়া যায় না, এত অসুবিধাটা কি? বাঘ না বাড়ার কিছু কারণের মধ্যে কিছু ব্যাপার হলো এই, মেয়ে বাঘগুলো প্রত্যেক বছর বাচ্চা দেয় না, একবার বাচ্চা দেওয়ার কম করে 3 থেকে 4 বছর পরে যেয়ে বাচ্চা দেয়। মা বাঘগুলো চেষ্টা করে বাচ্চাগুলো বড় হবে, নিজের মতো করে শিকার ধরতে শিখবে, তারপরে মা বাঘ বাচ্চা দেবে। সেই জন্য ছেলে বাঘগুলো কি করে, বাঘিনীর এই বাচ্চাগুলোকে মেরে দেয়। তাদের উদ্দেশ্য দুটো, প্রথম উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চাগুলো যদি মেরে দিতে পারে তাহলে ওই মেয়ে বাঘটি তাড়াতাড়ি মিটিংয়ে যাবে, আর দ্বিতীয় হচ্ছে এই যে বাচ্চাগুলো যদি বড় হয়, ছেলে বাচ্চা যদি বড় হয়ে যায়, তাহলে একটা কম্পিটিটর তৈরি হয়ে যায় ভবিষ্যতে। এইটা ওরা কখনোই চায় না, তাই ছোটবেলায় বাচ্চাগুলোকে ওরা মেরে দেয়। এই জন্য বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য এই বাঘিনীরা এই ধরনের ঘন বন বেছে নেয়। হেতাল বনটা হয় একটু উঁচু জায়গাতে, জোয়ারের জলটা এখানে কম ওঠে, তাহলে এই শুকনো জায়গাতে কি হবে, বাঘের পায়ের ছাপও তেমন পড়বে না, আবার ফেরোমন শুকে শুকেও তেমন ভাবে ওরা ঢুকতেও পারবে না। এইটার জন্য ওখানটাতে একটু বেশি ফেভার করে এটা। দ্বিতীয়ত হচ্ছে শীতের সময়, বর্ষার সময় ওই বনে থাকলে পরে একটু আরাম পাওয়া যেতে পারে, এইটা। আর বাঘ বাড়ার না বাড়ার আরো একটা কারণ হচ্ছে এই যে বাঘিনী কিন্তু 2 থেকে 4টে বাচ্চা দেয়, এবং অধিকাংশ বাঘিনীর বাচ্চা হয় 2টো, 3টে বা 4টে হয় কম, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে বাঘ সাধারণত বন্য পরিবেশে বাঁচে 14 থেকে 16 বছর। এটা যদি চিড়িয়াখানায় টানায় রাখা যায় তাহলে কি হয়, এটা একটা নির্দিষ্ট বয়সের পরে তো খাবার ধরার অক্ষম হয়ে যায়, 14-15 বছর যখন হয়ে যায় তখন খাবার ধরার অক্ষম হয়ে যায়, বনে চলাচলের অসুবিধা হয়। তো এই জন্য যদি কোনো চিড়িয়াখানা টানায় রাখা যায় তাহলে টাইমলি তারা খাবার পায়,
পরিশ্রম আরেকটু বেশি করতে হয় বাঁচে। না এবং চিকিৎসার ব্যবস্থা থাকে, হুম। তাহলে ওরা বেশি দিন বাঁচতে পারে। কিন্তু বন্য পরিবেশে বাঘ সাধারণত বাঁচে 14 থেকে 16 বছর। আচ্ছা। তা আমি যদি ধরেও নিই 16 বছর বাঁচে একটা বাঘিনী, হুম, তাহলে 4 বছর বড় হতে সময় লাগছে। হুম, তাহলে 16 বছরের মধ্যে সে আর কতবার বাচ্চা দেবে? হুম। এই অসুবিধাগুলোর জন্য এদের সংখ্যাটা বাড়ে খুবই কম।